ইমরান উঠ, তাড়াতাড়ি উঠ, দেরি হয়ে গেলে আর ট্রেন পাবি না। কিসের ট্রেন মা? তোর না আজকে ঢাকা যাওয়ার কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করে বাবা আর আমি গাড়ি নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে দেখি হারামিগুলো সব হাজির। আমাকে দেখেই সবাই জড়িয়ে ধরল। ট্রেন চলে এলো, সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠলাম। প্রায় 4 ঘন্টা পর ঢাকা এসে পৌঁছালাম। ট্রেন থেকে নামার পর কি যেন পিছন থেকে ডাক দিল। আমি পিছনে ফিরতেই একটা সুন্দরী মেয়ে এসে। হাই, আমি সামিয়া। আপনি নিশ্চয়ই ইমরান? হ্যাঁ, কিন্তু আপনি কে আর আমার নাম জানলেন কিভাবে? বাবার কাছ থেকে শুনেছি। আপনার বাবা মানে আমজাদ আঙ্কেল? হুম, আমি কমিশনার আমজাদ হোসেনের মেয়ে। ও, আঙ্কেল এলেন না যে? বাবা একটু কাজে ব্যস্ত। ও, আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে চলে এলাম। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাড়ির সামনে ফিরল। সামিয়া কলিং বেল বাজালো। একটু পর একজন মহিলা দরজা খুলে দিল। তুমি নিশ্চয়ই নাজিম ভাইয়ের ছেলে ইমরান? জি আন্টি। তারপর সবার সাথে কথা হলো। সবার সাথে মানে আন্টির সাথে, আঙ্কেল মনে হয় অফিসে। সামিয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এইটা তোর রুম। আর শোন, তুই আর আমি একই ইয়ারে পড়ি, তাই আমরা ফ্রেন্ডের মতো। তাই তোকে তুই করে বললাম, তুইও আমাকে তুই করে বলবি। আচ্ছা বলবো। তোর পাশের রুমটা নওশিনের। নওশিনকে? আমার ছোট বোন ভার্সিটিতে গেছে, এলে পরিচয় করিয়ে দেব। আচ্ছা। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত ছিলাম তো, বিকালের দিকে ঘুম ভাঙলো। নিচে গিয়ে দেখি আন্টি, সামিয়া আর একটা মেয়ে বসে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, ঘুরে বসা। আমি নিচে যাওয়ার পর দেখি একটা পরী বসে আছে। আরে পরী না, এটা একটা মানুষ, কিন্তু একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়? আন্টির ডাকে ঘোর কাটলো। ইমরান, এই হলো আমার ছোট মেয়ে নওশিন, আমার ছোট মেয়ে। আর নওশিন, এই হলো তোমার নাজিম আঙ্কেলের ছেলে। হাই। আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিল। আমার কথার কোনো উত্তরই দেয় না। কিছু মনে করো না, ও একটু এরকম। তোমার সাথে আগে ভালো করে মিশে নে, তারপর দেখবে খুব ভালো লাগবে। আমি চাঁদটার সাথে মিশি না, আমার একটা ক্লাস আছে। আন্টি কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে, আন্টি আমি কিছু মনে করিনি। কেউ মনে করলো কি করলো না, আমার কিছু যায় আসে না। তারপর নওশিন উপরে মনে হয় তার রুমে চলে গেল। আমি, আন্টি আর সামিয়া কিছুক্ষণ গল্প করলাম। তারপর রুমে গেলাম। রাতে সামিয়া আমাকে খেতে ডাকলো। খাবার টেবিলে দেখি আমার বাবার বয়সী একজন লোক বসে রয়েছে। মনে হয় আমজাদ চাচা। তুমি নিশ্চয়ই ইমরান নাজিমের ছেলে? জি আঙ্কেল। আঙ্কেল না, চাচা বলে ডাকবে। আচ্ছা চাচা। তারপর খেতে খেতে চাচার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। খাওয়ার সময় নওশিন আমার দিকে আর চোখে তাকাচ্ছিল, আমি এটা খেয়াল করেছি। খাওয়া দাওয়ার পর চাচার সাথে আরো কিছুক্ষণ কথা বলে যে যার রুমে চলে গেলাম। সকালে সামিয়ার ডাকে। ওই উঠ, সকাল হয়ে গেছে। আম্মু আর একটু ঘুমায়, পরে উঠবে, এখন তুমি যাও। ওই তোর আম্মু পাইলি কই? আমি সামিয়া। কে সামিয়া? ও, তুই কি জন্য এত তাড়াতাড়ি ডাকিস? ভার্সিটিতে যেতে হবে না? ওহ, ভুলেই গিয়েছিলাম। তুই যা, আমি রেডি হয়ে নিচে যাচ্ছি। আমি রেডি হয়ে নিচে এলাম। তারপর নাস্তা করে ভার্সিটি যাবো বলে গাড়িতে উঠলাম। নওশিন আমার পাশেই। যেই বসতে যাব, ছোট লোক কোথাকার, তোর সাহস কি করে হলো আমার পাশে বসার? যা গিয়ে ড্রাইভারের সিটে বস। সরি। ইমরান, তুই ওর কথায় কিছু মনে করিস না। ও একটু অহংকারী আর জেদি, ছোটবেলা থেকেই। ইটস ওকে। গাড়িতে করে ভার্সিটি চলে এলাম। প্রিন্সিপালের সাথে আমজাদ চাচা আগে থেকেই কথা বলে রেখেছে। গাড়ি থেকে নামার পর নওশিন তার বান্ধবীদের কাছে চলে গেল। তখন নওশিনের এক বান্ধবী বলল, কিরে দোস্ত, তোদের গাড়ি থেকে এক হ্যান্ডসাম কিউট ছেলে নামলো। কে রে ছেলেটা? বাবার কোনো বন্ধুর ছেলে। সিঙ্গেল নাকি? জানি না, কেন বলতো? না, সিঙ্গেল না হলে একটু সেটিং করিয়ে দে। কি, তোর মাথা ঠিক আছে? তুই আমার ফ্রেন্ড হয়ে ওর মতো একটা ছেলের সাথে রিলেশন করবি? কেন? ছেলেটা সেই আমি গিয়ে ওর সাথে একটু কথা বলি, তোরা কেউ গেলে আয়। নওশিন তখন রাগে ফুঁসতে থাকে। আর এদিকে আমি আর সামিয়া ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখন পিছন থেকে, ওই শোন। আমাকে ডাকছেন? নতুন নাকি ভার্সিটিতে? জি। কোন ইয়ার? অনার্স 3rd ইয়ার। আমাদের থেকে সিনিয়র, কিন্তু তুই যতই সিনিয়র হোস না কেন, আমি এই ভার্সিটিতে প্রেসিডেন্ট এর ছেলে রাজীব। আমাকে সম্মান দিবি। যা গিয়ে আমাদের জন্য 7টা সিগারেট নিয়ে আয়। ওকে ছেড়ে দে না প্লিজ। তুই এখান থেকে যাবি, না হলে কিন্তু তোকে দিয়ে আমরা সিগারেট আনাবো।
রাজীব এইসব বলে ওর বন্ধুদের নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি কিছু বললাম না, কারণ আমি আজ নতুন, না হলে দেখিয়ে দিতাম। আমি ওদের কথা মতো সিগারেট এনে দিলাম। তারপর সামিয়া আর আমি যেই ক্লাসে ঢুকতে যাবো অমনি অনেক 4টা মেয়ে এসেছে। হাই, আমি রিমি নওশিনের ফ্রেন্ড। হাই, আমি ইমরান। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। আমি আর সামিয়া ক্লাস করলাম। প্রথম দিন, তাই ভালোভাবে ক্লাস করলাম। একজন নতুন ফ্রেন্ড হলো, নাম আকাশ। সামিয়ার ফ্রেন্ড, তাই আমারও। ভার্সিটি শেষে বাড়ি ফিরলাম, সাথে সামিয়া আর নওশিনও আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর ছাদে গেলাম। ছাদে একটা চিপায় গিয়ে সিগারেট ধরালাম। কিছুক্ষণ টান মারার পর মনে হলো কে যেন ছাদে আসছে, তাই সিগারেট ফেলে দিলাম। তাড়াতাড়ি নিচে নামছিলাম, তখনই কার সাথে যেন ধাক্কা খেলাম। সে পড়ে যাচ্ছিল, আমি তার হাত ধরে ফেলি। সাথে সাথে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। দেখি নওশিন, এই জন্য কারো উপকার করতে নেই। ছোট লোক, অসভ্য, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আপনি তো পড়ে যাচ্ছিলেন। গেলে যেতাম, তারপরেও তুই আমাকে টাচ করলি কেন? সরি, ভুল হয়ে গেছে। আমি নিচে চলে এলাম। মেয়েটার সাথে আমার কি শত্রুতা! আমার সাথে এমন করে নিজের এলাকায় হয়তো বুঝিয়ে দিতাম। তখন আমি নিচে গেলাম, তখন সামিয়া আমার দিকে সন্দেহ চোখে তাকিয়ে আছে। বুঝে গেলাম নাকি আমি শক টান দিয়ে এসেছি। তারপর সামিয়া আমার কাছে এসে বলল, কি রে, ছাদে এতক্ষণ কি করছিলি? কিছু না, একটু বসেছিলাম। আমার তো মনে হয় অন্য কিছু। প্রেম টেম করিস নাকি? এতক্ষণ ছাদে বসে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে বসে কথা বলছিলি। আরে না, এমনি। কিন্তু তোর মুখ থেকে কেমন যেন একটা ঘ্রাণ আসছে। কই না তো, আমি এমনি কোনো ঘ্রাণ। না না, তুই সিগারেট টানছিস। কি হয়েছে তোদের? আর ইমরান, তুই সামিয়ার মুখ কেন চেপে ধরলি? না চাচি, কিছু না। স্বামীও আমার কথা সায় দিল। কিছুক্ষণ পর নওশিনও আমার সাথে যোগ দিল। এখন পর্যন্ত নওশিন আমার সাথে ভালোভাবে একটা কথাও বলে নাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেলাম। একটু পড়াশোনা করে সামিয়া খেতে ডাকলো, তাই নিচে খেতে গেলাম। চাচাও আছে, খেতে বসলাম। তারপর টুকিটাকি কিছুক্ষণ কথা বললাম, আজকে ভার্সিটি কেমন হলো এইসব। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর রোমানকে ফোন দিলাম। হ্যালো ইমরান, দোস্ত কেমন আছিস? ভালো, তোদের কি খবর? ভালো। ওখানকার ভার্সিটি কেমন? ভালো, কিন্তু তারপর আজকে সব ঘটনা বললাম। তুই কিছু বলিস না? না, আজকে নতুন, তাই কিছু বলি নাই। রনির কি খবর? এখনো হাসপাতালে? তারপর আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর কথা বলে কিছুক্ষণ মোবাইল ঘাঁটাঘাঁটি করে ঘুমিয়ে পড়লাম। সকালে সামিয়া ঘুম থেকে তুলে দিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা ভার্সিটিতে চলে আসলাম। নওশিন ওর বন্ধুদের কাছে চলে গেল। আমি আর সামিয়া ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম রাজীব ও তার বন্ধুরা আকাশের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি আর সামিয়া সেখানে গেলাম। ভাই, ওকে ছেড়ে দিন। আমরা কি করব না আমাদের ব্যাপার। ভাই, ভালোভাবে বলছি, ছেড়ে দিন। ছাড়বো না। তুই কি করবি? এমনি, তবে মাথায় রাগ, তার উপরে আবার কলার ধরা। দিলাম সজোরে এক থাপ্পড়। ভার্সিটির সকল স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। রাজীবের গাল থেকে রক্ত পড়ছে। আমার থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে রয়েছে। ওর বন্ধুগুলো আমাকে মারতে আসলো, তাদেরকে উড়াধুরা মাইর দিলাম। সবাই আমার দিকে চেয়ে আছে, ভাবছে আমার এত সাহস হলো কিভাবে, প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে। সবাই আমার দিকে। ওদের সাথে মারামারি করার সময় আমার কপাল কেটে গিয়েছিল। ভার্সিটির ফার্স্ট এড বক্স ছিল, তাই এনে ব্যান্ডেজ করে দিল। রাজীব আর ওর বন্ধুরা এখনও কাতরাচ্ছে। তার কিছুক্ষণ পর প্রিন্সিপালের ঘর থেকে ডাক এলো। সবাই গেলাম। তারপর যা যা ঘটলো সব খুলে বললাম। প্রিন্সিপাল একটু বকাঝকা করলো, আর যেন এরকম না করি এ তো বললো। সেদিনের ক্লাস করা হলো না। বাড়ি চলে এলাম। নওশিন ও এলো। যখন বাড়ি যাচ্ছিলাম তখন নওশিন বারবার কেমন করে যেন তাকাচ্ছিল। বাড়িতে চলে এলাম। আন্টি আমার কপালে ব্যান্ডেজ থেকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। তারপর নওশিন যা বলল, আম্মু ভার্সিটিতে গুন্ডামি করেছে। নওশিনের কথা শুনে আমি আর সামিয়া অবাক। গুন্ডামি কোথায় করেছে? ওতে পড়ে গিয়ে চোট লেগেছে। নওশিন কিছু বলতে যাচ্ছিল, তার আগে সামিয়া তার হাত ধরে উপরে নিয়ে যায়। তারপর আন্টি আমাকে জিজ্ঞেস করে, আমি আন্টিকে বানিয়ে বানিয়ে বলে দিই কিছু একটা। তারপর আমি আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে মুভি দেখছি, তখন আমার রুমে সামিয়া আসলো। ইমরান, তুই এইটা কি করলি? কেন, আমি আবার কি করলাম? তুই যে রাজীবকে মেরেছিস, জানিস ও কত বড় গুন্ডা?
মাফিয়াদের সাথে হাত আছে। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তোর যদি কোনো ক্ষতি করে? কিছু করতে পারবো না, তুই যা, আমি এখন ঘুমাবো। সামিয়া চলে গেল। রাতে আঙ্কেল এসে আমার মাথায় ব্যান্ডেজ থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে। সকালে আন্টিকে যা বললাম তাই বললাম। পরের দিন আবার ভার্সিটি গেলাম, কিন্তু রাজীব ও তার সাঙ্গপাঙ্গ কাউকে পেলাম না। আকাশকে জিজ্ঞেস করলাম, কিন্তু আকাশ কিছু জানে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, ভার্সিটির সবাই আমার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, ভাবছে আমার এত বড় সাহস আমি রাজীবকে গেলিয়েছি। আমি, সামিয়া, আকাশ ক্লাসে গেলাম, আর নওশিন তার বন্ধুদের সাথে ক্লাসে চলে গেল। নওশিন আজ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে, তাই ও আমাদের সাথে আগে রিকশায় করে বাসায় চলে গেল। আমি আর সামিয়া তারপর একটা ক্লাস করে বাড়ি যাচ্ছিলাম, তখন রাস্তায় দেখি কিছু বখাটে পোলাপাইন নওশিনকে বিরক্ত করছে। নওশিন কিছু বলতেছে না, ওর চোখ দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে। আমি আর সামিয়া গাড়ি থেকে নেমে ওদের কাছে গেলাম। কি হয়েছে নওশিন এখানে? আর এরা কারা? জানে না, আপু যখন বাড়ি আসছিলাম তখন এইখানে রিক্সা খারাপ হয়ে যায়, তারপর আরেকটা রিক্সার জন্য এখানে আসি, তারপর এরা আমাকে ডিস্টার্ব করে। তোরা জানিস আমার বাবাকে? নাকি তোমার বাবা? আর তোমার বাবাই বা আমাদের কি করবে? আমার বাবা এই থানার কমিশনার। তো কি হবে, আমরা কি ভয় পাই নাকি? ওরা এই কথা বলে নওশিনের হাত ধরলো। আমি পাশে একটা গাছের ডাল ছিল, সেটা দিয়ে দিলাম মাঝার উপর বাড়ি। মনে হয় মাঝা ভেঙে গেছে। ওর এই অবস্থা দেখে অন্য পোলাপাইন পালিয়ে গেল। নওশিন আমার দিকে কিছুটা অবাক চোখে তাকিয়েছিল, ভাবছে আমি ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করি, কিন্তু বকাটেগুলো আমার হাত ধরার সাথে ওদের মারলো। আমরা বাড়ি চলে আসলাম, সবাই স্বাভাবিকভাবেই রয়েছে। ফ্রেশ হয়ে ছাদে বসে রয়েছে, তখন নওশিন এলো। আমি ভাবলাম হয়তো আবার অপমান করবে, তাই আমি নিচে চলে যাচ্ছিলাম, তখন আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি তো অবাক, কখনো আমার সাথে ভালোভাবেই কথা বলে না সে কি না। জি বলুন। সরি এতদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। নওশিন ছাদ থেকে নেমে যাচ্ছিল, তখন আবার করে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মারল। অসভ্য ছোট লোক কোথাকার, যেই একটু কথা বলেছি আমি আমার সাথে লুচ্চামি করা ছোট লোক কোথাকার। আমি কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে, আমাকে মারলেন কেন? আমি কি করেছি? লুচ্চা কোথাকার, আমার ওড়না ধরে টানলি কেন? আমি তো নওশিনের কথা শুনে অবাক। তখন দেখি নওশিনের ওড়না ছাদের পাঁচিলের রগে আটকে গেছে। আমি ওর ওড়না ছাড়িয়ে দিয়ে বললাম, আপনার ওড়না ধরে আমি টানাটানি করিনি, আপনার ওড়না ওখানে আটকে গিয়েছিল। সব ছেলে একরকম হয় না, কিন্তু আপনার মতো অহংকারী মেয়েদের কাছে সবাই সমান। আপনার যত অহংকার আপনার রূপ নিয়ে, আপনি একদিন আপনার এই অহংকার নিয়ে পস্তাবেন। আমি এই কথাগুলো বলে নিচে চলে এলাম, তখন দেখলাম নওশিন মুখে অনুশোচনার কালো হয়ে গেছে। আমি তারপর আকাশকে ফোন দিয়ে পার্কে গেলাম। আজকে খুব মন খারাপ, তাই অনেকক্ষণ পার্কে বসেছিলাম। আকাশের সাথে টুকটাক কথা বলছিলাম। আকাশের কথাগুলো শুনে মনে হলো আকাশ সামিয়াকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় কিছু বলতে পারে না। আমি আগেও ক্লাসে বসে খেয়াল করেছি ব্যাপারটা। সামিয়া ও আকাশকে ভালোবাসে, কারণ আমার সাথে যেভাবে কথা বলে সেভাবে আকাশের সাথে বলে না। আকাশ সাথে কথা বলার সময় একটু লজ্জা লজ্জা পায়, অনেকবার খেয়াল করেছে। আকাশের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। চাচি রান্না করে, নওশিন আর সামিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি যাওয়ার পর নওশিন অনুশোচনায় নিজের মাথা নিচু করে ফেলল। এতক্ষণ কোথায় ছিলি? সেই দুপুরে বেরিয়েছিস? আকাশের সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম। তোর সাথে আকাশও ছিল? আকাশই আমাকে ডেকেছিল। কেন কেন? বললো ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, পছন্দ করে। মেয়েটা কে? নাম কি? মেয়েটা আমাদের ভার্সিটিতে পড়ে, কিন্তু নাম জানি না। দেখলাম সামিয়ার মুখটা কালো হয়ে গেছে। ভেবেছিল হয়তো ওর কথা বলবো। এতক্ষণ ধরে নওশিন আমাদের কথা শুনছিল। সামিয়া রুমে চলে গেল। আমিও রুমে গিয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে বই পড়তে বসলাম। বই পড়ছিলাম, তখন আসতে পারি? আসুন, আপনাদেরই তো বাড়ি, অনুমতি নেওয়ার দরকার নেই। দুপুরের জন্য সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেন। ইটস ওকে, ক্ষমা চাইতে হবে না। না, আপনি আমাকে ক্ষমা করে দিন, না হলে আমি শান্তি পাবো না। আচ্ছা, ক্ষমা করে দিলাম, কিন্তু এখন এই সময় এখানে কেন? না, মা আপনাকে খেতে ডাকছিল। ওকে, আপনি যান, আমি আসছি। না, আপনি আমার সাথে যাবেন? এই বলে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন সামিয়া হাত করে তাকিয়েছিল, ভাবছে যে নওশিন আমাকে সহ্য করতেই পারে না।
সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে একটা চেয়ারে বসালো, তারপর পাশের চেয়ারে নওশিন বসলো। সামিয়া এইসব দেখে তো মিটিমিটি করে হাসছে, আর আমি তো পুরোই টাসকি। এই মেয়ে একদিনের ভিতরে হলো কি? আমি এইসব ভাবছি আর খাচ্ছি। মাঝে মাঝে খেয়াল করছি নওশিন আমার চোখে আমার দিকে তাকায়। আমি সামিয়া এইসব ভালো মতো খেয়াল করেছি আর মুখ চেপে হাসছে। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বসলাম, আর আমার পাশে চেয়ারে নওশিন বসলো। কি আশ্চর্য, নাস্তা করে আমি আর সামিয়া গাড়ি করে গেলাম, আর নওশিন রুমে গেল ওর একটা জরুরি নোট আনতে। তখন কি রে দোস্ত, কাহিনী কি? কিসের কাহিনী? এমন ভাব করছে যেন বোঝে না কিছু। সত্যি আমি কিছুতেই বুঝতে পারছি না। কেন? নওশিন কাল তোকে হাত ধরে টেনে নিয়ে আসলো, আবার তোর পাশের চেয়ারে বসলো, আজকেও সেম। ব্যাপার কি? হ্যাঁ, ব্যাপার কি হবে? কাল শুধু আমাকে খেতে ডেকেছিল, ব্যাস, আর কিছু না। আমি সব খেয়াল করেছি। তুমি তলে তলে টেম্পো চালাও। আমাদের কথা বলতে বলতে নওশিন চলে এলো। আমি ড্রাইভারের কাছে বসতে গেলাম। তখন চাচা আপনাকে যেতে হবে না। চাচা না গেলে আমরা ভার্সিটিতে যাব কি করে? কেন? আমি ড্রাইভ করব। তারপর নওশিন ড্রাইভারের সিটে বসলো, আমি পেছনে বসলাম। কারণ সামনে বসলে আবার থাপ্পড় মারে। নওশিনের পাশে সামিয়া বসতে গেল। তখন এই আপু, কি করছিস? কেন, কি হয়েছে? আমি তো এখানে বসলাম। না, তুই পেছনে যা, সামনে ইমরান বসবে। আমি তো নওশিনের কথা শুনে পুরো টাসকি। বলে কি এই মেয়ে? তারপর সামিয়া একটা মুচকি হাসি দিয়ে নেমে গেল, আর আমি সামনে গিয়ে বসলাম। তখন সামিয়া আমাকে একটা খোঁচা দিয়ে চোখ মারলো। আবার একসাথে বসে ভার্সিটিতে যাবি? কিছুক্ষণ পর ভার্সিটি চলে এলাম। গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ বারবার নওশিন আমার দিকে তাকিয়েছিল। গাড়ি থেকে নেমে যখন ক্লাসে যাব তখন সামনে রাজীব আর তার পোলাপাইন নিয়ে আমাদের পথ আটকালো। সেদিন তো আমাদের মেরেছিলি, আজ তোকে কে বাঁচাবে? সেদিন একবার মার খেয়ে তোদের হয় নাই, আবার আইসিস? আজ আমরা একা নয়, আমাদের সাথে তরিকুল ভাই আছে। তোকে এমন মার মারবে লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, দেখা যাবে কোথায় তোদের তারিকল। ওয়েট কর। তারপর কাকে যেন ফোন করলো। সামিয়া ভয়ে আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই তারিকুলটা আবার কে? এটা দেখতে হবে। ভার্সিটির সবাই বলা বলি করছিল তারিকুল নাকি অনেক বড় মাস্টার, অনেকের মেরে হাত পা ভেঙে ফেলেছে। নওশিনা অনেক ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর একটা বেল্লাই গাড়ি গেটের সামনে থামলো। তারপর রাজীব ওরা দৌড়ে গেল গাড়ির কাছে, সাথে একজনকে নিয়ে আসলো। যাকে নিয়ে এসেছে তাকে দেখে তো আমি অবাক। তারিকুল আমাকে দেখেনি। এই, কার কথা বলছিস? দেখি কে তোদের মেরেছে। আমি মেরেছি, এবার তোকে পুরো ভার্সিটি দৌড় করিয়ে মারবো। আরে ভাই, তুই ভাই কেমন আছিস? হারামজাদা, আজ তোকে মেরে ফেলবো। এতদিন কই ছিলি? এই বলে রাজীবের হাতে আমাকে মারতে ব্যাট স্ট্যাম্প এনেছিল। আমি স্ট্যাম্প নিয়ে তারিকুলকে মারতে গেলাম, ও দৌড় দিল। এবার তারিকুলের পরিচয় করিয়ে দিই। তারিকুল, আমি, রোমান, রাহাত, আব্বাস আমরা একসাথে কলেজে ভার্সিটিতে পড়তাম, কিন্তু 2 বছর আগে ওর বাবা ঢাকায় আসে। কিছুদিন ফোনে কথা বলতাম, তারপর একদিন ফোনে দিয়ে বন্ধ পাই, তাই আর কথা বলা হয় না। আজ প্রায় 2 বছর পর দেখা, তাই আমি তারিকুলকে সারা ভার্সিটি দৌড় করাচ্ছে, আর সমস্ত ভার্সিটি ছেলে মেয়ে অবাক চোখে তাকিয়ে আছে। ভাই ছেড়ে দে, আর দৌড়ান দিস না, পায়ে ব্যথা হয়ে গেছে। তোর ফোন বন্ধ কেন ছিল? আর কোনো খোঁজ খবর ছিল না? আজ তোকে মেরেই ফেলবো। অনেক কাহিনী আছে, এক জায়গায় বসে তারপর বলি। তারপর আমরা একটা ক্যান্টিনে বসলাম, সাথে সামিয়া ও নওশিন আর আকাশ আছে। তারিকুলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারিকুল আমার বেস্ট ফ্রেন্ড শুনে ওরা 3 জন অনেক অবাক, সাথে ভয়ও পেল। তারপর তারিকুল ঢাকায় আসার পর কিভাবে কি হলো সব বলতো। ওর ফোন নাকি হারিয়ে গিয়েছিল, তারপর নতুন মোবাইল নেই, সিমও নতুন, আরও অনেক কাহিনী পরে একদিন বলবো। আমরা কথা বলছিলাম, তখন রাজীব এসে, ভাই, আমরা তো ওকে মারার জন্য আপনাকে এনেছি, ওকে মারছেন না কেন? ও আমার জিগরি দোস্ত, আর তুই ওকে মারতে শুনেছিস? সরি ভাই, ভুল হয়ে গেছে। রাজীব ও তার লোকজন নিয়ে চলে যায়। তারপর আমরা ঢাকা আসার কথা জিজ্ঞেস কর, আমার সব কারণ বলে দিই। আমার খেয়াল ছিল না যে এখানে নওশিন আর সামিয়াও রয়েছে। ওরা দেখি কীভাবে যেন তাকিয়ে আছে। তারপর তারিকুলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে এলাম। তারিকুল ও তার কাজে গেল, আমাকে 2টা ক্লাস করে বাড়ি চলে আসলাম। গাড়িতে আসার সময় একটাও কথা বলেনি নওশিন আর সামিয়া। তারপর বাড়িতে এসে আমি আমার রুমে চলে এলাম। তারপর আব্বাস ওদেরকে তারিকুলের কথা জানিয়ে দিলাম। এইভাবে 2 দিন চলে গেল।
নওশিন আর সামিয়া এখন মোটামুটি স্বাভাবিক। এই 2 দিনে রাজীবও কোনো রকম গ্যাঞ্জাম করে নাই, কিন্তু নওশিন মনে হয় আমার উপর কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আগে এক জায়গায় বসতো, কিন্তু এখন মনে হয় ভাত মেখে খাইয়ে দিবে এমন করে। কোনোভাবে ম্যানেজ করি। এই তো সেই দিনের কথা, আমি, সামিয়া, নওশিন একসাথে খেতে বসেছিলাম আর চাচি খেতে দিচ্ছিল। তখন মা কি দিয়েছো ইমরানকে? আরো দাও। চাচিকে উদ্দেশ্য করে বলল নওশিন। চাচি হাত থেকে খাবার পাত্র নিয়ে আমাকে দিচ্ছিল, আর নওশিনের কাহিনী থেকে সামিয়া শুধু হাসছিল। এইভাবেই প্রায় 2 সপ্তাহ চলে গেল। আর নওশিন প্রায় সময় আমার কাছাকাছি থাকতে চায়, এমনকি ভার্সিটিতেও। একদিন চাচি আর সামিয়া শপিং করতে যাচ্ছিল। নওশিন যাবে না, কি জানি একটা কাজ আছে, কিন্তু কে জানতো এই দিনেই এই ঘটনা ঘটবে। ইমরান যাবে আমাদের সাথে? না, যাব না। আয় আমাদের সাথে, অনেক মজা হবে। মেয়েদের সাথে শপিং করতে যাওয়ার তার চেয়ে হিরো আলমের গান শোনা অনেক ভালো। যাবি না তো যাবি না, এত কথা বলার কি দরকার? নওশিন, তুই এখনো রেডি হসনি কেন? এখনই বের হব। নওশিন একবার আমার দিকে তাকিয়ে তারপর সামিয়াকে বলল, আমি যাব না। তোর আবার কি হলো? যাবি না কেন? আমার কাজ আছে। তোর কিসের কাজ? হ্যাঁ, তোমাদের কাজ থাকতে পারে, আমার থাকতে পারে না বুঝি? আচ্ছা তুই থাক, তোর কাজ নেই, আমরা গেলাম। চাচি আর সামিয়া বেরিয়ে যায়। নওশিন একবার আমার দিকে তাকিয়ে উপরে তার রুমে চলে যায়। আমি সোফায় বসে মোবাইল চালাচ্ছি। তখন নওশিন আবার নিচে এসে টিভি দেখবে বলে টিভির রিমোট খুঁজছে। দেখে সোফার উপর রয়েছে। যেই রিমোট আনতে সোফার দিকে এগোচ্ছিল, অমনি কার্পেটে পা পিছলে নিজের কন্ট্রোল হারিয়ে আমার উপর পড়ে। আমি সরে যেতে চাচ্ছিলাম, কিন্তু পারি নাই। আমি কন্ট্রোল হারিয়ে সোফার উপর পড়ে যাই, আর নওশিন আমার উপর পড়ে। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটের সামান্য একটু দূরে। একটা আলাদা ফিলিংস, মনে হয় যেন কোনো স্বর্গীয় অনুভূতি। আমাদের দুজনের চোখ স্থির হয়ে গেছে, একজন আরেকজনকে অপলকভাবে দেখছে। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। নওশিনের ঠোঁট কাঁপছে, আর আমার ঠোঁটের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে আসছে। আমার ওকে বাধা দেওয়ার ক্ষমতা নেই, আমিও হারিয়ে গেছি নওশিনের মধ্যে। যখন নওশিন আমার ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করবে, তখনই আমার ফোনের রিংটোন বেজে উঠল। তখনই আমরা দুইজন বাস্তবে ফিরে আসি। নওশিন ধরপড়িয়ে আমার উপর থেকে উঠে পড়ে, আর আমি তো ভয় শেষ। সেই দিন ওর না ধরেও থাপ্পড় খেয়েছি, আজ তো মেরেই ফেলবে। আমি ভয়ে ভয়ে গালে হাত দিয়ে বাইরে চলে গেলাম ফোনে কথা বলতে। ফোনে দেখি সামিয়া কল দিয়েছে। তোর মাপটা বল তো, তোর জন্য একটা শার্ট আর একটা জিন্স কিনবো। বাড়ি থেকে আসার সময় মনে ছিল না, বল। হ্যাঁ, তোর মাপ। কিন্তু তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না না না, কোনো প্রবলেম নেই, আন যে কোনো এক মাপের। এদিকে আমি ভিতরে গিয়ে দেখি নওশিন এখনো সোফায় বসে আছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর মিটিমিটি হাসছে। আমার আশা শব্দ পেয়ে আমার দিকে তাকালো। আমাকে ভিতরে আসতে দেখে দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি তো আশ্চর্য, এত বড় কাণ্ড হয়ে গেল, কিন্তু আমাকে কিছুই বললো না। আমি আজকের ঘটনা যতটা সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করছি, ততই নওশিনের কাজল কালো চোখের গোলাপি ঠোঁট দুটো চোখের সামনে ভেসে উঠছে। সন্ধ্যার দিকে চাচি আর সামিয়া শপিং করে ফিরল। সারাদিনে নওশিন 2-1 বার নিচে এসেছিল, কিন্তু লজ্জায় আমার দিকে তাকাতে পারে নাই। যার জন্য নিচে এসেছিল সেটাই করে আবার চলে গেল। চাচি বাড়ি এসে নওশিনকে ডাকলো, নওশিন নিচে এলো। এখন ওর মুখ লজ্জায় লাল হয়ে রয়েছে। আমিও ছিলাম, কিন্তু সামিয়া নওশিনের জন্য আনার সকল শপিং দেখাচ্ছিল। কিন্তু নওশিন শপিং দেখা বাদ দিয়ে আর চোখে আমার দিকে দেখছিল। আমার চোখের উপর চোখ পড়তেই আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এই জিনিসটা সামিয়া খেয়াল করেছিল। সবার শপিং সবাইকে বুঝিয়ে দিল, তারপর যে যার রুমে চলে গেল। আমি একটু বই নিয়ে বসলাম। আজকে নওশিন খেতে ডাকলো না, সামিয়ার ডেকে গেল। খাওয়ার সময় নওশিন মাথা নিচু করে খাচ্ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার ভার্সিটিতে গেলাম। এখন আর ড্রাইভার চায় না, আমি গাড়ি চালাই। আর পাশে নওশিন বসে, পিছনে সামিয়া মুখ গোমড়া করে বসে থাকে। ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে, হাই, আমি নিতু, ফার্স্ট ইয়ার। আমি ইমরান, অনার্স 3rd ইয়ার। আপনাকে একটা কথা বলা ছিল, যদি কিছু মনে না করেন। না, মনে করার কি আছে, বলতে পারেন। মানে আপনাকে আমার খুব ভালো লাগে, মানে পছন্দ করি। কিন্তু কিভাবে? আপনাকে তো এই প্রথম দেখছে। আমি আপনাকে সে প্রথম দিন থেকেই দেখি। ঠাস ঠাস করে 2টা মারলো। আরে আমাকে না, নিতু নামের ওই মেয়েটিকে। ওই
তোর সাহস কম না, তুই ইমরানকে পছন্দ করিস? তোকে তো আজ আমি। নওশিন এই বলে নিতুকে আর একটা থাপ্পড় দিতে যাবে, আমি নওশিনকে আটকাই, কারণ দুইটা দিছে এতেই ফর্সা গাল লাল হয়ে গেছে। আরে কি করছেন, ও তো ব্যথা পাবে। তুই চুপ কর, তোকে পরে দেখেছি অন্য মেয়ের সাথে কথা বলা। আমি নিতুকে ইশারা করে চলে যেতে বললাম, নিতু চলে গেল। এই মেয়ে, তোকে যদি আর ইমরানের আশেপাশে দেখি তোকে খুন করে ফেলবো। তারপর আমার দিকে তাকিয়ে মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে তাই না? আমার কলার ধরে তুই করে বলছে। না মানে নিতুই তো কথা বলতে এসেছিল। বাহ, মেয়েটার নামও জানো না দেখছি। না, ও বলেছিল। আর তুই ওর হাত ধরলি কেন? আমি ধরি নাই, ও নিজেই ধরেছিল। ধরেছিল যখন তুই মানা করলি না কেন? না মানে তোকে যদি আর কোনো মেয়ের সাথে কথা বলতে বা তাকাতে দেখেছি তাহলে তোর কপালে শনি আছে। তারপর রাগে হনহন করে গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। আমি আর নওশিন পেছন থেকে অনেকবার ডেকেছি কিন্তু শোনে নাই। আমরাও আর কোনো উপায় না পেয়ে দেখে রিক্সা নিয়ে বাড়ি চলে এলাম। আজও ক্লাস করা হলো না। কি রে, কি বুঝলি? মানে কি বুঝবো? কি বুঝবো মানে তোকে নওশিন ভালোবাসে এইটা। ও আমাকে ভালোবাসে এইটা তুই এত শিওর কিভাবে? কারণ একটা মেয়ে তার সবকিছুর ভাগ দিতে পারবে কিন্তু ভালোবাসে না, বুঝলি বুদ্ধু? কিন্তু নওশিন যে আমাকে ভালোবাসে কোনোদিন তো বলে নাই। মেয়েরা সব কথা বলে না, বুঝে নিতে হয়। আমরা কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। কলিং বেল বাজতেই চাচি দরজা খুলে দিল। চাচি আমাদের দিকে জিজ্ঞেস করলো, কি রে তোরা এখন এলি? কিছুক্ষণ আগে নওশিন এলো, দেখে মনে হলো অনেক রেগে আছে। কিছু কি হয়েছে ভার্সিটিতে? না চাচি, শুধু ওর বান্ধবীদের সাথে ঝগড়া হয়েছে তাই। ও এই ব্যাপার। সে ভার্সিটি থেকে এসে ঘরে দরজা বন্ধ করেছে তো করেছেই, খুলছে না। তোরা গিয়ে দেখ না বাবা। আচ্ছা মা, যাচ্ছি। তারপর আমরা উপরে চলে গেলাম। তখন সামিয়া বলল, তুই যা, গিয়ে ওর রাগ ভাঙিয়ে আয়। আমি কিভাবে? আমি পারবো না। ও রাগ করেছে কার জন্য? কার জন্য? তোর জন্য। আর ওর রাগ ভাঙানোর দায়িত্বও তোর। যা। আমাকে সামিয়া ধাক্কা মেরে আমি নওশিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাহস পাচ্ছি না কি করব, ডাকবো কিনা। নিজের বুকে থুতু দিয়ে ডাক দিলাম, নওশিন প্লিজ দরজা খোলেন। আমি মনে হয় ওকে আপনি করে বলে অনেক বড় ভুল করেছি। কোনো কিছু না বলে কি যেন একটা জোরে দরজায় মেরেছে। আমি কিছুক্ষণ পর আবার ডাক দিলাম, কোনো সারা শব্দ পেলাম না। আচ্ছা আমি ফ্রেশ হতে গেলাম। আমি এই বলে দরজার এক সাইডে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম নওশিন দরজা খুলে মুখ বাড়িয়ে কাকে যেন খুঁজছে, মনে হয় আমাকে। হঠাৎ আমি এক লাফে ওর সামনে দাঁড়ালাম। দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে, এতক্ষণ কান্না করেছে। আমাকে দেখে ওর রুমে নিয়ে গিয়ে আবার দরজা দিয়ে দিল। তারপর নওশিন ওর খাটে বসিয়ে আর আমি একটা চেয়ার টেনে বসলাম। নওশিন এখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি বসে রয়েছি আর ও কান্না দেখছে। যদি কিছু বলি তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। এবার একটু সাহস করেই বললাম, আরে কাঁদছেন কেন? এই সামান্য ব্যাপারে নিয়ে কেউ কান্না করে? এই তুই চুপ করবি? তোর কি? হ্যাঁ, তোর তো মেয়েদের সাথে ফস্তি নস্তি করতে ভালো লাগে। জানো আজ যখন নিতু তোমার হাত ধরেছিল আমার তখন কত কষ্ট হয়েছিল। আপনার কোনো কষ্ট হয়েছে? কারণ আছে। কারণ কি? কারণ আমি কি? কিছু না, যাও তো। আচ্ছা আমি গেলাম। এই বলে বাইরে যাচ্ছিলাম তখন একটু শোনো। আমার হাত টেনে ধরে, জি বলেন। প্লিজ আমাকে তুমি করে বলো। আচ্ছা চেষ্টা করব, এখন যাই। চেষ্টা না, বলতেই হবে, না হলে আমার ঘর থেকে যেতে দেব না। আচ্ছা বলবো। তারপর আমি নওশিনের রুম থেকে বেরিয়ে এলাম। এবার আমি পুরোপুরি নিশ্চিত যে নওশিন আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবেসে ফেলেছি। সামনের 17 তারিখ নওশিনের জন্মদিন। ভাবছি ওই দিন ওকে প্রপোজ করব। এইভাবে কেটে গেল 8 দিন। এই 8 দিন আমি ভালোভাবে বুঝে গিয়েছি নওশিন আমাকে কতটা ভালোবাসে। আর সামিয়াও আমাদের বিষয় জানে, তাই মজা করে মাঝে মাঝে আমাকে দুলাভাই ডাকে। আজ 17 তারিখ, নওশিনের জন্মদিন। অনেক মেহমান এসেছে, পুরো বাড়ি সাজিয়েছে। সব দায়িত্ব আমার উপর। নওশিনের বান্ধবী কাজিনরা সবাই চলে এসেছে। আমি তারিকুলকে ইনভাইট করলাম। আজ নাই কমিশনারের এই ভয়। আমি ড্রয়িং রুমে বসে বিভিন্ন সাজানো দেখছি কোথাও কোনো রকম কোনো প্রবলেমে পড়লো কিনা। তখনই দেখলাম নওশিন ওপর থেকে নিচে নামছে। ওকে অপরূপ সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন দেখলাম নওশিনের এক কাজিন নাম আয়ান নওশিনের কাছে গেল।
নওশিনের সাথে হেসে হেসে কথা বলছে, আর আয়ান কথায় কথায় আয়ান শরীরে স্পর্শ করার চেষ্টা করছে। এক পর্যায়ে দেখলাম নওশিনকে হাত ধরে উপরে নিয়ে গেল। আমিও ওদের পিছনে গেলাম। দেখি আয়ান নওশিনকে দেওয়ালের 2 হাত চেপে ধরে রয়েছে আর কিস করতে চাচ্ছে। নওশিন যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু আয়ানের শক্তির কাছে পারছে না। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। পরে দৌড়ে গিয়ে দিলাম এক লাথি আয়ানকে। তারপর আয়ান কিছুটা দূরে ছিটকে পড়লো। আমি আয়ানকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখন কে যেন আমাকে জোরে একটা থাপ্পড় মেরে দিল। দেখে তো আমি পুরোই অবাক। সে আর কেউ নয়, সে হলো নওশিন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় ওকে মারার? ছোট লোক কোথাকার? তোকে এই জন্য আমাদের বাড়িতে থাকতে দিয়েছি? ছোট লোক একটা, যা আমার সামনে থেকে। আমি নওশিনের এই আচরণে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এর মধ্যে সামিয়া আর নওশিনের কিছু বান্ধবীরা এখানে এসেছে। আমি কিছু বললাম না, মাথা নিচু করে চলে এলাম নিজের রুমে। আর ভাবছি, হায়রে ভালোবাসা, এতদিন একটা ছলনাময়ীকে ভালোবেসেছিলাম। কি দোষ করেছিলাম? শুধু ভালোবেসেছিলাম। এখন ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের কাঁদলে চলে না। আমি রুমে বসে নওশিনের কথা ভাবছি। তখন সামিয়া আর আকাশ দরজা ধাক্কাচ্ছিল। আমি কোনো কথা বলিনি। কিছুক্ষণ ডাকাডাকি করার পর চলে গেল। আর ওদিকে নওশিন কেক কাটার সময় আমাকে খুঁজছিল, আমাকে দেখছে না। তখন ভাবছে, আমি রাগের মাথায় কি করলাম? আয়ান আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমার উচিত ছিল আয়ানকে মারা। আর ইমরান তো ওকে মেরে ঠিক করেছে, আর আমি কিনা ওকে এই হাত দিয়ে মেরেছি। কি করে পারলাম এটা? এত লোকজনের ভেতর সব গুলিয়ে ফেলেছি। আয়ানের রাগ আমি ইমরানের উপর নিয়েছি। ইমরান তো এখন আমাকে ভুল বুঝবে। এইসব নওশিন ভাবছে আর ভিতরের মাঝে আমাকে খুঁজছে। নওশিন কেট কেটে সেখানে আর না দাঁড়িয়ে দৌড়ে তার রুমে চলে যায়। সবাই ওর এই কাণ্ড দেখে অবাক। নওশিন রুমে গিয়ে কান্না করতে থাকে। চিৎকার করে এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আমিও কখন ঘুমিয়ে পড়ি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। মনে হয় ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি নওশিনের কাজিন আর আয়ান ও আছে। দেখলাম আয়ান আমার দিকে তাকাচ্ছে আর শয়তানে হাসি দিচ্ছে। বুঝলাম কাল রাতের ঘটনার জন্য। নিচে গেলাম। চাচা জিজ্ঞেস করলো, কাল কেক কাটার সময় কোথায় ছিলি? চাচা, কাল একটু শরীর খারাপ লাগছিল, তাই রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। ডাক্তার দেখিয়েছিস? না। চল, নাস্তা করে আমার সাথে ডাক্তারের কাছে যাবি। আরে চাচা, লাগবে না, এখন ঠিক আছে। সত্যি তো? জি চাচা। চাচা আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন অফিসে। কিন্তু এতক্ষণ নিচে ছিলাম, কিন্তু কোথাও নওশিনকে দেখতে পেলাম না। আমার বেহায়া মনটা শুধু নওশিনকেই খুঁজতেছে। তারপর সেখান থেকে ছাদে চলে গেলাম। ছাদে বসে সিগারেট খাচ্ছে। তখন কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পেছনে ফিরে দেখি নওশিন। ওকে দেখে কাল রাতের ঘটনা আবার মনে পড়ে গেল। এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিলাম। সাথে সাথে আমাকে ওর সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো আর বলছে, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে তোমাকে মেরেছি। আমার তখন মাথা ঠিক ছিল না। আমাকে ছাড়ো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। ভালোবাসা একটা তাচ্ছিলের হাসি দিয়ে। যদি তুমি এই অভিনয়টা সিনেমা কিংবা নাটকে করতে, তাহলে অনেক বড় একটা অ্যাওয়ার্ড পেতে। আফসোস, আমার কাছে কোনো অ্যাওয়ার্ড নেই, শুধু ভালোবাসা ছিল, সেটাও আর নেই। আমি নওশিনকে জোর করে ছাড়িয়ে চলে এলাম। আর নওশিন ছাদে বসে কান্না করছিল। কাঁদুক, আমার কি? কাল সারা রাত ধরে কান্নার কারণে নওশিনের চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে, একটা বিবৃতিকর চেহারা। আমিও নিচে চলে এলাম। আমি আসার পর আয়ান দেখছিলাম ছাদের দিকে গেল। প্রায় 5 মিনিট পর আবার নিচে এলো, কিন্তু ওর 2 গাল হাত রয়েছে। কি রে, তুই মুখে হাত দিয়ে আছিস কেন? না, এমনি। না, কিছু হয়েছে? তুই ছাদে গেলি স্বাভাবিকভাবে, কিন্তু এখন কি হয়েছে? এক প্রকার জোর করে আয়নের হাত ছাড়িয়ে দিল। ভাই কি বলবো, লাল ফুলে গেছে, 2 গালে 5 আঙুলের দাগ পড়ে রয়েছে। সবাই এটা দেখে অবাক। কি রে, তোর এই অবস্থা কি করে হয়েছে? কে মেরেছে তোকে? নওশিন। আমার আয়নের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল। স্বামীও হাসছিল মুখ টিপে, কিন্তু আর ধরে রাখতে না পেরে সবার সামনে জোরে হেসে দিল। আমি সামনে থাকলাম না। আজ কোনো কিছু ভালো লাগছে না, তাই চলে গেলাম তারিকুলের সাথে আড্ডা দিতে। আর ওদিকে নওশিন নিচে নেমে আমাকে খুঁজছিল। কোথাও দেখতে না পেয়ে আমাকে ফোন দিল, কিন্তু আমি ফোন রিসিভ করি নাই। তারপর ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। সারাদিন আমি তারিকুলের সাথে ছিলাম। দুপুরে একটা রেস্টুরেন্টে গিয়ে
খেলাম। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম, কলিং বেল বাজালাম। তখনই চাচি দরজা খুললো। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলি? আর আমাদের ফোন কেন ধরছিস না? আসলে চাচি ফোন সাইলেন্ট করা ছিল। দেখ তোকে কতবার ফোন দিয়েছি। ফোন বের করে দেখি 173টা মিসড কল। আন্টি দিয়েছে 10টা আর সামিয়া 25টা, বাকিগুলো নওশিন দিয়েছে। সরি আন্টি, পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই তার সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি। তখন নওশিন আমার হাত হ্যাঁচকা টান মেরে নিয়ে ও রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপরে সে আমাকে জড়িয়ে ধরে। এতক্ষণ কোথায় ছিলে? এতবার ফোন দিয়েছি, ফোন কেন ধরো নাই? নওশিন কান্না করে আমাকে জড়িয়ে ধরে। ছাড়ো আমাকে, আমি কারো ফোন রিসিভ করার দায় নিয়ে বসে নেই। সরো, আমার কাজ আছে। তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারো নাই। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো আর কোনোদিন আঘাত করব না, কখনো কষ্ট দেব না। বাহ, আপনি খুব ভালো নিখুঁত অভিনয় করতে পারেন, কিন্তু তোমার এই অভিনয়ের কারণ আমি নিজেকে তো আর কষ্ট দিতে পারবো না। আমি নওশিনকে জোর করে ছাড়িয়ে চলে এলাম, আর নওশিন ফ্লোরে বসে কান্না করছে আর বলছে, ইমরান আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি সেদিকে কান্না দিয়ে আমার রুমে চলে এলাম। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে বসে টান দিচ্ছিলাম আর নওশিনের কথা ভাবছি নওশিন কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি নাটক করছে, এইসব ভাবছিলাম আর সিগারেট টানছিলাম। হাই, ভালো আছেন? কে কে? ও রাজিয়া, তুমি? আমি। কেন আসতে মানা? না, মানা নেই, কিন্তু এই অসময়। তুমি এখনো একা বসে আছো, তাই এলাম। এখন একাকিত্বই আমার বন্ধু, তাই একা থাকতে ভালো লাগে। কিছুক্ষণ রাজিয়ার সাথে কথা বললাম। ওর সাথে কথা বলে যা বুঝলাম, রাজিয়া আমাকে কিছুটা লাইক করে। কিছুক্ষণ পর সামিয়া খেতে ডাকলো আমাকে, আর রাজিয়াকে গল্প করতে দেখে কিছুটা অবাক হলো। আয়, তোদের খেতে ডাকছে। আচ্ছা যা, আমি আর ইমরান আসছি। তোকে নিচে ডাকছে, আমার সাথে আয়। আচ্ছা চলো। কই, কে ডাকছে আমাকে? আরে তোকে এমনি বললাম, কারণ রাজিয়ার স্বভাব ভালো না। তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম। আমার পাশে রাজিয়া বসলো, কিন্তু এখনও নওশিন আসে নাই। কিছুক্ষণ পর নওশিন আসলো আমার পাশে। রাজিয়াকে বসা দেখে অনেক রেখে গেল, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, নিজের হাত মোচড়াচ্ছে। কি রে নওশিন, দাঁড়িয়ে রয়েছিস কেন? খেতে বস। বসছি। তারপর সবাই মিলে খাচ্ছিলাম, আর এক পর্যায়ে আমার গলায় ভাত আটকে গেল, কাশি উঠে গেল। আর তখন রাজিয়া আমাকে জল খাইয়ে দিল আর মাথায় হাত চাপড়ে দিল। এইটা দেখে নওশিন খাওয়া থেকে উঠে দাঁড়ালো। নওশিন, তুই উঠলি কেন? খাওয়া তো শেষ হয় নাই। আমার পেট ভরে গেছে, তুই তোর মতো খা। আমার দিকে অভিমান জড়িত রাগে তাকিয়ে বলল। নওশিন চলে গেল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আর আয়ান আজ নওশিনের হাতে থাপ্পড় খাওয়ার পর দেখতে পায় নাই। সামিয়ার কাছে শুনেছি বাড়িতে চলে গেছে। আমি রুমে গিয়ে বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য বের হলাম। নওশিন ড্রাইভারকে আমাদের সাথে আনতে মানা করেছিল, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। নওশিন দেখলাম একটু কষ্ট পেয়েছে। তারপর আমরা ভার্সিটিতে আসলাম। রাজীব এখন আমার সাথে কোনো খারাপ কিছু করে না, এমনকি অন্য ছেলে মেয়েদের সাথেও না। নওশিন ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আর সামিয়া ক্যান্টিনে গেলাম। গিয়ে দেখি আকাশ রয়েছে। আমাকে দেখে আকাশ বলল, ভাই তোর সাথে একটু কথা আছে। কি কথা বল? এখানে না, একটু ওদিকে চল। কেন, আমার সামনে বলতে সমস্যা কি? সমস্যা আছে, একটা জরুরি কথা। যা বল, দরকার নাই তোর কথা শোনার। আকাশ আমাকে একটা সাইডে নিয়ে বলল, ভাই আমার না সামিয়াকে ভালো লাগে, ভাই একটু রিলেশন করিয়ে দে। তুই গিয়ে প্রপোজ করে দে। কিন্তু ভাই ও যদি কোনো রিয়াক্ট করে? আরে না, সামিয়াও তোকে পছন্দ করে। সত্যই পছন্দ করে? তাহলে প্রপোজ করে দি। তারপর আকাশ গিয়ে সামিয়াকে প্রপোজ করলো কলম দিয়ে। আমি দূর থেকে দেখলাম সামিয়া কি জানি বললো, তারপর জড়িয়ে ধরলো আকাশকে। তারপর আমি ওদের কাছে গেলাম। এটা একটা ভার্সিটি, রোমান্স অন্য কোথাও কইরো। এখন আমার ট্রিট কে? কিসের ট্রিট? তোমাদের সেটিং করিয়ে দিয়ে দিলাম, তার ট্রিট। আচ্ছা পরে দেব, আমি আর আকাশ একটু ঘুরতে গেলাম। ওরা দুইজন চলে গেল ঘুরতে। আমি আর নওশিন সব ক্লাস করে বাড়ি আসলাম। বাড়িতে আসার সময় নওশিন এক প্রকার জোর করে আমাকে পেছনে ওর পাশে বসায়। আমিও আর না করি নাই। বাড়িতে গিয়ে দেখি রাজিয়া সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে যা করলো। আরে ইমরান, এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
কি কথা বলবে? এখন না, পরে বলবো। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। এটাই মনে হয় নওশিন আরও কষ্ট পেয়েছে। দেখলাম ওর চোখে জল টলমল করছে। নওশিন উপরে গিয়ে ওর রুমে চলে যায়। আমিও এক ঝটকে রাজিয়ার হাত ছাড়িয়ে নিই। আমি এখন নওশিনের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। ভাবছি ওকে ডাকবো কি ডাকবো না। ভাবলাম নওশিন তো আমাকে ভালোবাসে, তাহলে আমার উচিত ওকে ক্ষমা করে মেনে নেওয়া। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি নওশিনকে অনেকবার ডাকলাম, কিন্তু কিছু বললো না। শুধু ঘর থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমি এক পর্যায়ে বাধ্য হয়ে চলে এলাম, ফ্রেশ হয়ে ছাদে গেলাম। এর মধ্যে সামিয়াও চলে এসেছে। আমি ছাদে দাঁড়িয়ে নওশিনের কথা ভাবছি, ওকে গিয়ে আবার ডাকবো। যেই ভাবা সেই কাজ। নওশিনের রুমে গেলাম, দেখলাম নওশিন নিচে আসছে। আমি গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম। আমার এই রকম কাজ থেকে কিছুটা ভড়কে গেল নওশিন। আবার বিশ্বাস করতে পারছে না যে আমি সত্যি ওর হাত ধরে টেনে নিয়ে এসেছে। ভাবছে আমি তো ওকে ভালোবাসি না। নওশিন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা তুড়ি দিয়ে বললাম, এটা কোনো ভ্রম নয়, সত্যি আমি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ভালোবাসো আমাকে? বাঁচতে পারি এক শর্তে, যদি রাজি থাকো তো। বলো, তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। কি শর্ত? সব মানবো। প্রথমত এইরকম টাইট ফিটিং শর্ট ড্রেস পরা যাবে না। বাড়িতে ভালো পোশাক পরবে আর সবসময় ওড়না রাখবে। ওড়না তো আমি পরি। কিন্তু সবসময় পারে না, সবসময় পরতে হবে। বাইরে গেলে বোরকা আর হিজাব পরতে হবে। তোমার জন্য সবকিছু করতে রাজি, শুধু আমাকে ভালোবাসবে। ঠিক আছে আমার মহারানী। তারপর নওশিনকে জড়িয়ে ধরলাম। নওশিন আমার বুকে মাথা রাখলো। দেখলাম কান্না করছে। কি হয়েছে, কাঁদছো কেন? কাঁদবো না, জানো আমি কতটা কষ্ট পেয়েছি এই কয়েকদিন। আমিও কি কম কষ্ট পেয়েছি? কথা দাও আর কোনোদিন কষ্ট দেবে না। আচ্ছা, কথা দিলাম আমার প্রিয়সীকে আর কোনোদিন কষ্ট দিব না। আমার বুকে জড়িয়ে নিলাম। কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ সামিয়াটাকে আমাদের চেতনা ফিরল। অনেক রোমাঞ্চ হয়েছে, এবার আপনারা দুজন নিচে চলুন। দয়া করে নিচে চলুন, আপনাদের নিচে ডাকছে। তুই যা আপু, আমি একটু পরে যাচ্ছি। না, তোদের আমার সাথে যাওয়া লাগবে, চল। তুই যাবি নাকি আকাশ? আর তোর কথা চাচিকে বলবো? আমাকে ব্ল্যাকমেইল করছিস? যা ভাগ, যাওয়া লাগবে না, আমি যাই। পরে আম্মু যখন জানতে চাইবে তখন এইটাই বলবো যে তার মেয়ে প্রেম করছে। আরে না না আপু, আমি যাচ্ছি তো। তারপর আমরা তিনজন নিচে আসি। চাচি আমাদের চা নাস্তা দেয়। রাজিয়া আমার পাশে বসতে চেয়েছিল, কিন্তু তার আগে নওশিন বসে পড়ে। রাজিয়া মন খারাপ করে অন্য পাশে বসে পড়ে। তারপর আমরা চা নাস্তা করে যে যার কাজে লেগে যাই। রাজিয়া মেহমান, তাই বসে বসে টিভি দেখছে। আমি নওশিন সামিয়া যে যার রুমে গিয়ে পড়তে বসলাম। আমি পড়তেছি, তখন নওশিন এলো আমার রুমে। তুমি এখানে কেন? কেন আসতে পারি না? আসতে পারো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কেন এসেছো? দেখতে এলাম আমার বাবুটা কি করে। দেখা হয়েছে, এবার গিয়ে পড়তে বসো। যেতে পারি, কিন্তু একটা জিনিস লাগবে। কি লাগবে? দাঁড়াও, আমি নিচ্ছি। আমার মাথা ধরে টেনে নিয়ে গেল ওর ঠোঁটের কাছে, তারপর মিলিয়ে দিল আমার আর ওর ঠোঁট। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা বৃথা গেল। আর উপায় না পেয়ে আমিও নওশিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছে। লজ্জায় নওশিন আমার দিকে তাকাতে পারছে না। তারপর নওশিন আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে যায়। আমি ফার্স্ট টাইম কারোর ঠোঁটের ছোঁয়া পেলাম। তার কিছুক্ষণ পড়াশোনা করে নিচে গেলাম ডিনার করতে। চাচা চলে এসেছে। খাচ্ছি, তখন চাচা বলল, সামিয়া, ভাবছি তোর বিয়ে দেব। তোর কি কাউকে পছন্দ আসে নাকি? থাকলে বল, তাদের সাথে কথা বলি। বাবা, এত তাড়াতাড়ি বিয়ে? আরো কিছুদিন পর করি। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ আছে, তাই দেব। বল, কাউকে পছন্দ করিস কিনা? হ্যাঁ চাচা, করে তো। ভালো। কে সেই ছেলে আর কি করে? চাচা, ছেলেটা হলো আকাশ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে। নওশিনের জন্মদিনে এসেছিল। ওই যে ফর্সা লম্বা ছেলেটা, ওই? জি চাচা। ছেলেটা অনেক ভদ্র আর সবাইকে সম্মান করে। আমারও অনেক পছন্দ হয়েছে। ফোন নাম্বার দে, কথা বলি ওদের বাড়ির সাথে। আমি ফোন নাম্বার দিলাম। সামিয়ার বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেয়েছে। বাবা বললে না তো এত তাড়াতাড়ি আপুর বিয়ে দেবে কেন? তারপর আঙ্কেল যা বললো তা শুনে আমার আর নওশিনের দুজনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শুধু তোর আপন না, তোরও বিয়ে দেব। চাচার কথায় আমরা সবাই অবাক হয়ে যাই। বাবা, মজা করো না। মজা করছি না আমি। আমার এক বন্ধুর ছেলে তোকে পছন্দ হয়েছে। সে আমেরিকা থাকে।
এখন দেশে এসেছে, আর এখন তোকে বিয়ে করে একেবারে বিদেশ যাবে তাই বলছিল। বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে দিই কি করে? চাচার এই কথায় আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার এখানে কি বলা উচিত আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। নওশিনের একই অবস্থা। মেয়েটার এত তাড়াতাড়ি বিয়ে দিবে? আর কিছুদিন পরে দিলে হতো না? আরে বুঝিস না, ছেলে অনেক ভালো, বিদেশে বড় চাকরি করে। তুই কি বলিস ইমরান? হ্যাঁ হ্যাঁ চাচা, ভালো। আচ্ছা, কালকে আকাশের বাড়িতে যাব বিয়ের আলাপ করতে, তারপর নওশিনের বিয়ে। নওশিন আর কিছু না খেয়ে রুমে চলে গেল। আমি আর কিছু খেতে পারলাম না। কিন্তু নওশিনের বিয়ের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছে রাজিয়া, যা তার মুখ থেকে বোঝা যাচ্ছিল। আমি কিছু ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি এসব ভাবছি তখন আমার রুমে নওশিন এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে আর বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি, প্লিজ কিছু করো। তুই কান্না করো না, দেখছি আমি কি করতে পারি। আমি কিছু জানি না, না হলে আমি বাবাকে গিয়ে বলবো আমরা একে অপরকে ভালোবাসি। না না, এমন করো না, তাহলে চাচা কষ্ট পাবে। তুমি বাবার কষ্ট দেখলে আমার কষ্ট দেখলে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি যেভাবে হোক বিয়েটা আটকাবো। নওশিনকে এইসব কথা বলে ঘরে পাঠালাম। আমি এখন ভাবছি কি থেকে কি করবো, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে সবাই মিলে আকাশদের বাড়িতে গেলাম। সামিয়ার বিয়ার মাত্র 3 দিন পর। তার 7 দিন পর নওশিনের বিয়ে। টেনশনে মাথা কাজ করছে না। এইভাবে কেটে গেল আরও একদিন। বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মেহমান আসছে। আমার বাবা মাও আসার কথা, কিন্তু নওশিন মুখ ভার করে রেখেছে। আমি ঠিকই বুঝতে পেরেছি ও কতটা কষ্ট হচ্ছে। একটু পর একটা লোক আর তার ছেলে আসলো। তারা দুইজনে চাচার কাছে গেল, কিছুক্ষণ কথা বললো, তারপর আমাকে ডাকলো, আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিবে বলে। এই হলো আমাদের নাজিমের ছেলে ইমরান। ও, এই নাজিমের ছেলে। তোমার বাবা মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো। আর এই হলো মোকলেস। আমি, তোর বাবা আর মোকলেস খুব ভালো বন্ধু ছিলাম। আর এই হলো মোকলেসের ছেলে জিসান, এর সাথেই নওশিনের বিয়ে দেব। হাই, আমি জিসান। ইউ ইমরান, রাইট? আরামজাদে একটু আগেই আমার নাম বলছে আর এখন এমন ভাব দেখাচ্ছে অনেক আগে থেকেই জানে। মনে মনে বললাম, হ্যাঁ তুমি কি করে জানবে? আমি ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট। আমার সাথে থাকো, তুমিও হবে। তারপর জিসানের সাথে কিছুক্ষণ কথা বললাম। আমার জিসানকে দেখে মনে হচ্ছে বলদ সলদ টাইপের। কিছুক্ষণ পর আমার বাবা এলো। আমি দৌড়ে তার কাছে গেলাম। বাবা, তুমি একা কেন? মা আসে নাই? মা কোথায়? না, তোর মা বলেছে একেবারে আমজাদের ছোট মেয়ের বিয়ের দিন আসবে। বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমজাদ চাচা এলো। তারপর বাবা আর আমজাদ চাচা মিলে আড্ডা দিচ্ছিল আর আমি বিয়ে বাড়ি দেখাশোনা করছিলাম। আমি ডেকোরেটরের সারা কথা বলছিলাম, তখন নওশিন আমার হাত ধরে টেনে নিয়ে তার ঘরে গেল। তারপর আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার উপর চড়ে বসলো। কি তোর কি অবস্থা? আমার আর 7 দিন পর বিয়ে, এই বিষয়ে তোর কোনো খেয়াল আছে? সব ব্যবস্থা করা হয়ে গেছে। সত্যি সব ব্যবস্থা করে ফেলেছ? এবার যেতে দাও, অনেক কাজ আছে। আচ্ছা তাহলে আমাকে একটা কিস দাও। মা। নওশিন কপালে একটা চুমু দিয়ে চলে গেলাম। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি নওশিনের ঘর থেকে যাচ্ছিলাম। বাবা, আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। তাকিয়ে দেখি এই কথাটা বাবা আমাকে বলল। কি বাবা, কিসের বন্ধুত্ব নষ্ট করব না? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি এখানে বসে সব শুনেছি। দেখ বাবা, আমি চাই না আমার বন্ধুত্ব নষ্ট হয়। বাবা, আমি নওশিনকে ভালোবাসি আর নওশিন আমাকে ভালোবাসে। আমজাদ খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে আর আমার এক কথায় তার বাড়িতে থাকতে দিয়েছে। তোকে কিন্তু অনেক বিশ্বাস করে, একেবারে নিজের ছেলের মতন। এখন বাকিটা তোর হাতে। শুধু আমজাদের সাথে আমার মাথা হেড করে দিস না। বাবা আমার হাত জড়িয়ে ধরে এই কথা বলেছিল। বাবা সেখান থেকে চলে যায়। আমি বাবার কথা শুনে, বাবা তো ঠিক বলেছে, আমজাদ চাচা তো আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। আমি কি করে তার পিঠে ছুরি মেনে তার মেয়েকে বিয়ে করি? আমার প্ল্যান ছিল সামিয়ার বিয়ের দিন মানে কাল নওশিনকে নিয়ে পালাবো, কিন্তু তা আর করবো না। আমি চাই না আমার জন্য বাবা আর চাচার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। হয়তো আমি নওশিনকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না, কিন্তু বুকে পাথর নিতে মেনে নিতে হবে, কারণ এটাই জীবন। কাল সামিয়ার বিয়ে, আজকে সবাই শপিং করতে গিয়েছে, নওশিন যায় না। এভাবে কেটে গেল আরও একদিন।
আজকে সামিয়ার বিয়ে। আমি নিজেকে ব্যস্ত রাখছি, কিন্তু বিভিন্ন কাজে। শুনেছি ব্যস্ততা মানুষকে দুঃখ কষ্ট বলতে সাহায্য করে, কিন্তু কোথায় কি সবসময় আমার মুখের সামনে নওশিনের মায়াবী চেহারা ভেসে উঠেছে। নওশিন আমার সাথে সারা দিন অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি ইগনোর করেছি। হয়তো কিছুটা কষ্ট পেয়েছে। দেখতে দেখতে সামিয়ার বিয়ে হয়ে গেল, আর 7 দিন পর নওশিনের বিয়ে। সামিয়া আর আকাশের রয়ে গেল, কারণ একবারে নওশিনের বিয়ের পর সামিয়া শ্বশুর বাড়ি যাবে। অনেক মেহমান রয়ে গেছে। বিয়ে বাড়ির কাজ, সবাই ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লাম, খালি 2 জন বাদে। আর তারা হলো আমি আর নওশিন। আমার চোখে ঘুম নেই, নওশিন অন্য কারো হয়ে যাবে, আর নওশিনের চোখে ঘুম নেই টেনশনে। ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি সবাই নিচে আলোচনা করছে। নওশিনকেও দেখলাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছিল ওর মন খারাপ। আমি তাদের কাছে গেলাম। সবাই বিয়ের শপিং নিয়ে আলোচনা করছে, কিন্তু নওশিন বারবার আমাকে কি জানি বলতে চাচ্ছিল, কিন্তু আমি ওর কোনো কিছুতে পাত্তা দিলাম না। সবাই মিলে শপিং করতে বের হলো, আমাকে জোর করে নিয়ে গেল। আমি যেতে চাচ্ছিলাম না। তারপর গাড়ি চলতে লাগলো, আর তার আপন গতিতে। আমি, নওশিন, সামিয়া, আকাশ আর রাজিয়া আর নওশিনের কিছু কাজিন এক গাড়িতে, আর বাকিরা অন্য গাড়িতে। গাড়িতে যাওয়ার সময় অনেকবার নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে ইগনোর করি। তখন নওশিনের চোখে জল টলমল করছিল, করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সেদিন অনেক শপিং করে রাতে বাড়িতে ফিরলাম। আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সিগারেট টানছি, তখন পিছন থেকে, তুমি আমার সাথে এমন করছো কেন? কে? ও, কি করেছি তোমার সাথে? আমাকে ইগনোর কেন করো? এই 2 দিন আমার সাথে একবারও কথা বলো না। জানো আমার কত কষ্ট হয়েছে। ভুলে যাও। মানে কি বলছো? বলছি যে আমাকে ভুলে যাও, আর তোমার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করো। তোমার মাথা ঠিক আছে তো? তোমাকে ভুলে যেতে কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। দেখো, জেদ ধরো না। আমি চাই না আমাদের জন্য আমাদের বাবার বন্ধুত্ব নষ্ট হোক। তার চেয়ে ভালো তুমি আমাকে ভুলে যাও। তুমি শুধু বন্ধুত্ব দেখলে আমাদের ভালোবাসার কি হবে? তুমি জিশানকে বিয়ে করো। জিশান তোমাকে আমার চেয়ে বেশি সুখে রাখবে আর ভালো রাখবে। আমি কি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবো? আমি আর কথা বলতে চাই না। তুমি আমাকে ভুলে যাও। এটা তোমার আর আমার 2 জনের জন্য ভালো। আমি তোমাকে ভুলে গেলে তুমি আমাকে ভুলতে পারবে? জানি পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো। আমার নওশিনের ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমার মিথ্যা বলার সাহস নেই। তাহলে ওই চোখের দিকে তাকিয়ে কিভাবে আমি ভালোবাসি না বলবো? আমি আর সেখানে না দাঁড়িয়ে নিচে চলে যাচ্ছি, আর নওশিন পেছন থেকে, কি হলো বলে যাও। এখন কেন পালিয়ে যাচ্ছ? কি হলো? নওশিন কান্না করতে করতে বলল। আমি স্বাভাবিকভাবে নিচে চলে এলাম। তারপর রুমে গিয়ে জল ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। আমার এই কান্না হয়তো কেউ শুনবে না, কিন্তু মনের ভিতরের চাপা কষ্টগুলো বেরিয়ে যাবে। অনেকক্ষণ পরে নিচে গেলাম। গিয়ে দেখি সবাইকে কি শপিং করেছি তাই দেখাচ্ছিল। একটু পরে নওশিন এলো। চোখগুলো লাল হয়ে ফুলে গেছে। এটা দেখে চাচি জিজ্ঞেস করছে, কি হয়েছে? নওশিন বলল, চোখে ময়লা পড়েছিল, তাই চোখ ডলে এই অবস্থা। নওশিন বারবার তার মায়াবী দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। আমি সেখান থেকে উঠে যাই। বাবা ভালো করে আমার আর নওশিনের কষ্ট বুঝতে পারছিল। এভাবে কেটে গেল 7 দিন। আজ নওশিনের বিয়ে। এই 7 দিনে প্রায় সবসময় নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কাজের বাহানায় উপেক্ষা করে ইগনোর করেছি। সকল মেহমান চলে এসেছে। সামিয়াকে দেখে বোঝা যাচ্ছে নওশিনের এই বিয়েতে খুশি না। আমি বিয়ের সকল কাজ সেরে ছাদে বসে সিগারেট খাচ্ছি, আর মোবাইলে নওশিন আর আমার তোলা ছবিগুলো দেখছি। তখনই বিয়ের সাজে নওশিন এলো। একটা অনুরোধ রাখবে? শেষবারের মতো আমার। বলো। একবার তোমার বুকে জড়িয়ে নেবে? আর হয়তো বলবো না, প্লিজ একবার। আমি আর নিজেকে সামলে রাখতে না পেরে নওশিনকে শেষবারের মতো জড়িয়ে ধরলাম আমার বুকে। নওশিন আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হয় যেন আমাকে আর ছাড়বে না। ছাড়লে হয়তো পালিয়ে যাব। এক পর্যায়ে নওশিনের কোনো সারা শব্দ করছে না। দেখলাম আমাকে আগের চেয়ে অনেক হালকাভাবে জড়িয়ে ধরেছে। আমি নওশিনকে আমার বুক থেকে ওঠালাম। নওশিনের গাল থেকে চিনচিন করে রক্ত পড়ছে। এটা থেকে আমার প্রাণ যেন বের হয়ে আসছিল। নওশিনকে হাতে একটা সাদা কাগজ দেখলাম, খেয়াল করিনি। মনে হয় চিঠি। সেখানে লেখা, প্রিয়, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। জানি তুমিও আমাকে ভালোবাসো। এই 7 দিন তোমার অবহেলা আমাকে কতটা কষ্ট দিয়েছে তোমাকে বোঝাতে পারবো না। তুমি বলেছিলে আমাকে ভুলে যেতে, কিন্তু ভুলতে পারি না।
চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু আমার বেহাইয়া মনটা বারবার তোমাকে ভালোবাসি বলছিল। আমি তোমাকে ভালোবাসি, যখন ভালোবেসে তোমাকে পাবোই না তাহলে এই জীবন রেখে কি লাভ? আত্মহত্যা মহাপাপ জেনেও নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো প্রিয়, ইতি তোমার নওশিন। আমি নওশিনের লেখা এই চিঠি পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার চিৎকার শুনে নিচ থেকে সবাই দৌড়ে এলো। নওশিনকে আমার কোলে এভাবে দেখে আটকে উঠল সবাই। চাচি তো দেখে সেখানেই জ্ঞান হারায়। চাচা কান্না করতে করতে বসে পড়ে, আর আমি আমার কথা তো বাদই দিলাম। আকাশ হসপিটালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায়। তারপর নওশিনকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর ডক্টর নওশিনকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। আমি, আকাশ, চাচা আর বাবা সেখানে ছিলাম। তখন চাচা এসে আমার কাঁধে হাত দিয়ে, ইমরান, আমার কাছ থেকে কিছু লুকাবি না। নওশিনের সাথে তোর কি সম্পর্ক, আর কি হয়েছে যে নওশিন এত বড় একটা কাজ করতে চেয়েছিল? আমি নিশ্চুপ। আমি বলছি, তুই কি বলবি? এইসব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য আজ নওশিন মামুনির এই অবস্থা। মানে তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছু খোলাসা করে বল। তারপর বাবা চাচাকে সব খুলে বলল। তখন চাচা এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, এত বড় হয়ে গেছিস, শুধুমাত্র আমাদের বন্ধুত্ব রক্ষার জন্য তোদের ভালোবাসা কবর দিলি? একবার আমাকে বলতি তোদের দুজনের জীবনের চেয়ে কি আমাদের বন্ধুত্ব বড় হলো? চাচি, সামিয়া এরা আসতে চেয়েছিল। মায়ের আজকে আসার কথা ছিল, বাবা ফোন দিয়ে না করে দিয়েছে। একটু পর ডাক্তার বের হয়ে আসলো। সবাই তার কাছে গেলাম। ডাক্তার, আমার মেয়ে ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? না, নওশিনের কিচ্ছু হবে না ডাক্তার। ও নিশ্চয়ই আমার উপর অভিমান করেছে। প্লিজ ডক্টর, ওকে ঠিক করে দিন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুন, আপনারা শান্ত হন। রোগীর শরীরে অনেক পয়জন পাওয়া গেছে। আমরা পয়জন বের করে দিয়েছি। এখন রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত কিছু বলতে পারছি না। একটু পরে রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন দেখবেন। আর জ্ঞান না ফেরা পর্যন্ত কেবিনে কেউ ঢুকবেন না। কিছুক্ষণ পর স্বামী আর চাচি আসছে। রাত 2:30টার দিকে নওশিনের জ্ঞান ফিরে আসে। নার্স এসে খবর দেয় এবং ডক্টরকে ডাকে। আমরা সবাই বাইরে থাকি। একটু পরে ডাক্তার চেক আপ করে বের হয়ে এসে, আপনারা রোগীর সাথে দেখা করতে পারেন, কিন্তু হ্যাঁ, বেশিক্ষণ কথা বলবেন না বা রোগীকে কোনো প্রকার উত্তেজিত করবেন না। সবাই নওশিনকে দেখতে যাই, শুধু আমি বাদে। আমার নওশিনের সামনে দাঁড়ানোর সাহস নেই। সবাই গেল। তার একটু পরে চাচা এসে বলল, নওশিন তোকে খুঁজছে, যা ওর সাথে কথা বলে আয়। জি চাচা। আমি কেবিনে গেলাম। নওশিনের চেহারার কি হাল! এই একটু সময়ের ভিতরে কত শুকিয়ে গেছে। নওশিন, চাচি, সামিয়া, চাচা এদের কথা বলছে। আমি নওশিনের কাছে গেলাম। আমাকে দেখে অভিমানে ওর মুখ অন্য দিকে ঘুরিয়ে নেয়। আমি চাচার দিকে তাকাতেই বুঝে যায়। চাচা সবাইকে বলে কেবিন থেকে বেরোতে। এই সবাই বের হও, ওদের একা থাকতে দাও। সবাই চলে গেল। আমি নওশিন বেডের কাছে মাথার পাশে বসলাম। আমার সাথে কথা বলবে না? নিশ্চুপ, মুখ গোমড়া করে অন্যদিকে চেয়ে রয়েছে। কি হলো? তাকাও আমার দিকে। কিছুই বলছে না। আচ্ছা আমি তাহলে যাই, তুমি যখন কথাই বলবে না। আমি এই বলে বসা থেকে উঠে হাত দিলাম, তখনই আমার হাত টেনে ধরলো নওশিন। কি হলো? হাত টেনে ধরছো? কোনো কথাই বলো না, তাহলে আমি যাই। তুমি অনেক খারাপ, আমাকে একদম ভালোবাসো না। আমি মরে গেলেই ভালো হতো। তুমি তো আমার সাথে কথাই বলছো না, তাই চলে যাচ্ছিলাম। আমি কথা বলছিলাম না দেখে চলে যাবে? তুমি এমন কেন? আমার কাছে সব সময় থাকবে বাস। আচ্ছা, তুমি কিন্তু এত ভয়ঙ্কর একটা কাজ কেন করতে গেলে? যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? হলে হতো, তোমার কি? আমি কে তোমার? আমাকে তো ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। মিথ্যা কথা, ভালোবাসো না। বিশ্বাস করো, অনেক বেশি ভালোবাসি। আচ্ছা তাহলে আমাকে জড়িয়ে ধরো। তুমি আগে সুস্থ হও, তারপর। না, এখনই। আমি নওশিনকে বুকে জড়িয়ে ধরলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর ডাক্তার এলো। বলল নওশিন পুরোপুরি সুস্থ হতে এখনো 9-10 দিন লাগবে। এই কয়েকদিনে চাচি নওশিনের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু নওশিন আমাকে থাকতে বলে। চাচা চাচি প্রত্যেক দিন এসে দেখে যেত। আর চাচা জিসান আর ওর বাবাকে অনেক বুঝিয়ে বিয়ে বন্ধ করেছে। আজ নওশিনকে হসপিটাল থেকে রিলিজ দিবে, তাই সবাই এসেছে। আর 15 দিন পর বিয়ে। আমরা নওশিনের আমাদের বিয়ের কথা শুনে নওশিন অনেক খুশি হয়েছে। তাই আজকে আমার মা আসবে, আমি তাকে আনতে স্টেশনে গেলাম।
স্টেশনে গিয়ে দেখি মা চলে এসেছে, কিন্তু সাথে রয়েছে হারামি বন্ধুগুলো। কি মাম্মা, বিয়ে করবা বলে? আমাদের খবর না দিয়ে তুই বিয়ে করবি, এটা তো হবে না। তোদের বলি নাই, তাহলে আসলি কেমনে? তোর বাবা মানে আঙ্কেল বলেছে। আগে বাসায় চল, তারপর কথা হবে। আরে এত তারা কিসের? তুমি প্রেম করলে বললে না, এখন বিয়ে করছো এটাও আঙ্কেল বললো। তো তুই এখন আমাদের শাস্তি হিসেবে ট্রিট দিবি। ট্রিট না, শালার ফকিন্নি, আমার বিয়েতে দাওয়াত দিছি, এইটাই কত বড় আবার ট্রিট। যা ভাগ। ও, তুই তাইলে ট্রিট দিবি না, তাই না? ওকে, তোর বিয়ে হইতে দে, তারপর এমন প্যাঁচ লাগাবো সারাদিন বইয়ের সেচা খাবি। এই তোরা থামবি? তিনটে তো ট্রেনে বকর বকর করতে করতে আমার কানের মাথা খেয়েছিস, এখন আরেকটা জুটলো। বাড়ি চল, তারপর যা বলার বলিস, অনেক টায়ার্ড লাগছে। তারপর সবাই আমার বাড়িতে রওনা দিলাম। তারপর বাড়িতে পৌঁছে মার সাথে নওশিনকে পরিচয় করিয়ে দিলাম। নওশিনকে দেখে মা খুব খুশি হয়েছে। তারপর সামিয়া, আকাশ, লোকমান সবাইকে পরিচয় করিয়ে দিলাম। দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল। আজকে আমার বাসর রাত, আর বলতে পারলাম না, শরম লাগে তো। আমি বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি, আর ওদিকে নওশিন ঘরে বসে রয়েছে একা। আমাকে হারামিগুলো যাইতেই দিচ্ছে না, আর সাথে তারিখুল আছে। আজ আমার বিয়ে, তাই কমিশনারের বাড়িতে এসেছে। কি রে, তুই এখন এখানে বসে কি করিস? নওশিন কখন থেকে ঘরে বসে রয়েছে, আর তুই ছাদে বসে আড্ডা মারিস? আরে ওরা তো আমাকে যেতে দিচ্ছে না। আকাশ, তুমি ওকে যেতে দিচ্ছ না কেন? তোমার কিন্তু খবর করে দিব। আরে আরে কি বলছো? এই ইমরান, তুই যা যা, না হলে আমাকে খুঁজে পাবি না। আকাশ একটু ভয় পেয়ে বলল। আকাশের এই অবস্থা দেখে আমরা সবাই হেসে কুটি কুটি। তারপর চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে একটা চাপা ভয় কাজ করছে। আমি ভিতরে যাব কি যাব না অনেক ভেবে বুকে একটা থুতু দিয়ে ভিতরে ঢুকলাম। নওশিন এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমার আশার পায়ের শব্দে খাট থেকে নিচে নামলো, তারপর আমাকে সালাম করলো, তারপর আবার খাটে গিয়ে বসলো। আমি তার কাছে যেতেই, খবরদার আমার শরীরে টাচ করবে না। কেন, আমি আবার কি করলাম? অনেক কিছু করেছো। প্রথমে আমাকে বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছো, আর তারপর আমাকে এখানে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে তারপর এলে। আরে আমি ইচ্ছে করে করছি নাকি? আমি তো পরিস্থিতির চাপে পার করেছি, আর বন্ধুরা আমাকে আটকে রেখেছিল। আমি এত কিছু জানি না, তুমি দোষ করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, কি শাস্তি? তোমাকে 20 বার কান ধরে উঠপুস করতে হবে। অন্য কোনো শাস্তি দেওয়া যায় না? আচ্ছা তাহলে নিচে ঘুমাও। না না, আগেরটাই ঠিক ছিল, 10 বার করলে হবে না? তাহলে 30 বার। না না, এমনি করছি। তারপর উঠবস শুরু করে দিলাম। এরকম করে 7 বার করলাম, হাঁপিয়ে যাওয়ার অভিনয় করলাম। এটা দেখে নওশিনের মায়া হলো। এমনিতে 100 বার করতে পারি, স্কুলে অভিজ্ঞতা আছে। তারপর আমি নওশিনের কাছে গেলাম, খাটের কাছে। তারপর আমাকে জড়িয়ে ধরলো, তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাঁ শোনো না, বলো। আমার না একটা বাবু চাই। তুমি তো এখনো বাবু, তোমার আবার কিসের বাবু চাই? আগে তোমার পড়ালেখা সম্পূর্ণ হোক, তারপর ভেবে দেখা যাবে। আমি মোটেও বাবু না, আর আমার বাবু চাই মানে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর নওশিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। নওশিন আমাকে শক্ত করে চাপটে ধরলো। লজ্জা করে বলতে, বাকিটা ইতিহাস। সকালে নওশিনের ভেজা চুলের জলের ফোঁটায় ঘুম ভাঙলো। আজকে নওশিনকে অপলূপ সুন্দর লাগছে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকলে হয়তো আবারও কোথাও হারিয়ে যাব। যখনই আমি আবারও নওশিনের ঠোঁটের কাছে ঠোঁট নেব, ঠিক তখনই, এই ছাড়ো তো, যাও গিয়ে গোসল করে আসো। আরে একটু রোমান্স করতে দাও। সারা রাত রোমান্স করে এখন আবার আসতে রোমান্স করতে? যাও গিয়ে গোসল করে আসো, আপু সকালে এসে ডেকে গিয়েছে। আমি তারপর গোসল করতে চলে গেলাম। গোসল শেষে বেরিয়ে দেখি নওশিন আয়নার সামনে বসে চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। হাই, কি করছো? নিচে যেতে হবে, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমি এখন নিজের বউয়ের সাথে রোমান্স করব, আমার দিকে ফিরিয়ে। বাহ, এত রোমান্টিক! বিয়ের আগে তো এমন ছিল না, এক রাতেই এত রোমান্টিক। আমি আগেও রোমান্টিক ছিলাম, এখনো আছে। হয়েছে হয়েছে, এবার নিচে চলো। তারপর আমি পোশাক নিয়ে চলে গেলাম। খুব লজ্জা করছে, সারা রাত একটা মেয়ের সাথে কাটিয়েছে। নিচে গিয়ে দেখি বন্ধুরা সবাই আছে।
সবাই মিলে আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল। বাসর রাতের পর বন্ধুরা কী ধরনের প্রশ্ন করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন। লোকমান, রাহাত ওরা আজকে চলে যাবে, আর বাবা মাও আজকে চলে যাবে। আমার সামনে পরীক্ষা, তাই একেবারে পরীক্ষা দিয়ে তারপর যাব। বাবা মা চলে গেল, তাদের স্টেশনে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমার আকাশ আর সামিয়ার পরীক্ষা শেষ হয়ে গেল। নওশিনের একটু মন খারাপ, কারণ পরীক্ষার কারণে নওশিনকে সময় দিতে পারি নাই, তাই একটু অভিমান করেছে। কালকে আমি আর নওশিন আমাদের বাড়িতে যাব। নওশিন সব গোছগাছ করে ফেললো। সবাইকে বিদায় দিয়ে রওনা দিলাম সিলেট, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা আসবো জেনে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনেকক্ষণ জার্নি করার পর বাড়িতে এসে পৌঁছালাম। সবাই নওশিনকে পেয়ে বিজয়ী খুশি। আমি যে বাড়ির ছেলে আমাকে প্রায় ভুলেই গেছে। তারপর রাতে অনেক মেহমান এলো, সবার সাথে নওশিনকে পরিচয় করিয়ে দিলাম। তারপর বন্ধুরা এলো, সাথে রনিও এসেছে। রনিকে দেখে আমি অবাক। তারপর রনি আমার কাছে এসে, ভাই আমাকে ক্ষমা করে দে, জীবনে অনেক খারাপ কাজ করছি। আমার হাত জড়িয়ে ধরে, তুই ভালো হয়ে গেছিস, এই অনেক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন মামার ট্রিট দিবি কিনা? কিসের ট্রিট? কেন, তুই যে বিয়ে করলি? আবার সেই ট্রিট? আমার বিয়েতে তো সবাই মিলে কত কিছু খেলি, এখন আমার ট্রিট? কোনো ট্রিট হবে না। কি তুই আমাদের খোটা দিচ্ছিস? লাগবে না তোর ট্রিট। আচ্ছা, তোকে মাফ করে দিলাম, দে এবার ট্রিট দে। তোর ট্রিটের বললাম না, যা, কোনো ট্রিট হবে না। ওকে, ট্রিট যখন দিবেন তাহলে দেখ কি করি। আচ্ছা, যা খুশি কর। ওকে ভাবি, একটু এদিকে আসেন। এই, তোরা নওশিনকে ডাকছিস কেন? জি ভাইয়া, আপনারা আমাকে ডেকেছিলেন? আরে হ্যাঁ, ইমরান জান্নাতের কথা জিজ্ঞেস করছিল। জান্নাত কে? আরে জান্নাত কি আমি জানি না। আরে ভাবি জানেন না, ইমরান জান্নাতকে লাইক করতো, তারপর তো আজ তোমাদের বাড়িতে যায় আর তোমার সাথে বিয়ে করে। কি ইমরান জান্নাতের কথা জিজ্ঞাসা করে এখনো? আজ তুমি রুমে চলো। আমাকে রাগ দেখিয়ে, আরে বিশ্বাস করো আমি কোনো জান্নাত নামের কাউকে চিনি না। আরে তোরা বন্ধু না শত্রু? কি করলি আজ? আমার আর খবর নাই। আগে আমাদের কথা শুনে ট্রিট দিতি, তাহলে কিছু হতো না। যা ভাগ, তোদের পরে দেখে নিব। আগে নওশিনকে সামলাই। তারপর অনুষ্ঠান শেষে সব মেহমান চলে গেল, আর নওশিন ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। আমাকে ঘরে ঢুকতে দিল না, অনেকবার ডেকেছে, নওশিন দরজা খোলো, প্লিজ দরজা খোলো, আমি জান্নাত নামের কাউকে চিনি না, ওরা মিথ্যা বলছে। ওরা মিথ্যে বলেছে না, তুমি মিথ্যা বলছো। প্লিজ বিশ্বাস করো, দরজা খোলো, আমার বাইরে কষ্ট হচ্ছে, অনেক টায়ার্ড, প্লিজ। কিছুক্ষণ পর নওশিন দরজা খুলে দিল। আমি নওশিনের দিকে তাকিয়ে অবাক, দেখি নওশিনের চোখ ভেজা লাল হয়ে গেছে, মনে হয় এতক্ষণ কান্না করেছে। আরে কান্না করছো কেন? তুমি অন্য মেয়ের কথা কেন জিজ্ঞাসা করবে আমি থাকতে? আরে বিশ্বাস করো আমি কারো কথা জিজ্ঞেস করি নাই, ওরা বানিয়ে বলছে। তারপর নওশিনকে সব বললাম, তারপর আমাকে জড়িয়ে ধরলো। তোমার এই বুকে মাথা রাখার অধিকার শুধু আমার আছে, অন্য কারো নাই। আমার প্রিয়সী, কি আমার একটা কথা রাখবে? কি? কোনোদিন সিগারেট খাবে না। আচ্ছা খাবো না, খুশি তো? হুম। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিন্তু সিগারেট খাওয়া নওশিনকে লুকিয়ে লুকিয়ে খাই। নওশিন জানে, মাঝে মাঝে অনেক বকে, কিন্তু আমি ছাড়তে পারি নাই সিগারেট। সবাই বলে ধীরে ধীরে ভালোবাসা কমে যায়, কিন্তু নওশিন আর আমার প্রতি ভালোবাসা যতদিন যাচ্ছে ততই বাড়ছে। দেখতে দেখতে 5 বছর চলে গেল। আমাদের একটা ছেলে আছে যার বয়স 4 বছর, অনেক ফাজিল। ওর মার সময় চলে যায় ওর পিছনে। আমি এখন বাবার ছোট্ট ব্যবসাটা দেখাশোনা করি। বাবা এখন বাড়িতে আমার ছেলের সাথে খেলা করে। একদিন বিকালে আমি ছাদে বসে সিগারেট টানছি, পেছনে একটু রেখে নিচে ফেলে দিলাম। একটু পর নওশিনের চিৎকারের করে কথা বলা, অসভ্য ছেলে, এই বয়সে সিগারেট খাও? আর খাবে নাই বা কেন? বাপ যেমন ছেলেও তেমন। আমি পেছন ফিরে দেখি আমার ফেলে দেওয়া সিগারেট ধরে আমার ছেলে টানছে। নওশিন ওকে বকাবকি করতে করতে চলে যায়, আর আমার দিকে রাগি চোখ তাকায়। নিচে গিয়ে মাকে নালিশ করে আমার নামে। তারপর আর কি, আমার আর আমার ছেলের বিচার হয়। দুইজনের কেউ আজ বাড়িতে খেতে পারবে না। আর কি, 2 বাপ বেটা হোটেলে গিয়ে খেয়ে আসলাম, আর ওই দিন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। এভাবেই হাসি মজা খুনসুটিতে কাটতে লাগলো আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, আর ইমরান আর নওশিনের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে। সমাপ্ত।